প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার কাছে এখানে আছে সূর্য মামা, এখানে সূর্য মামা, আর এক হাতে আছে চাঁদ মামা, আর এক হাতে আছে আমার মাতৃতুল্য পৃথিবী। এই চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী, আকাশ বাতাস নিয়ে আলোচনা করব। এটা বেশ একটা কঠিন বিষয় যদি আপনারা বুঝতেন। চলো শুরু করি, তাই না? এটা হচ্ছে পৃথিবী, আপনারা জানেন, আমিও জানি। সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দিলে প্রথমে যে নির্যাসটা আমরা পাই, যে সারাংশটা আমরা পাই, সেটা হচ্ছে বাতাস। জানেন তো, তাই না? আপনি যখন ঘরে চুলা জ্বালাবেন অথবা মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে এক প্রকার কাগজ, এনি কাইন্ডস অফ পেপার মেবি, আপনি যে কোনো কাগজ দিলে দেখবেন সেটা বাতাসে উড়িয়ে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। তো এই সূর্যের তাপের প্রভাবে প্রথমে বাতাসের সৃষ্টি হয়, যে বাতাস দিয়ে প্রাণ সৃষ্টি হয়। এই প্রাণের সৃষ্টি এই সূর্য থেকেই। নাম্বার 2, এই সূর্যের প্রভাবে আলোর সৃষ্টি হয়, যা কিনা এই জগৎকে আলোময় করে, আলোকময় করে। অদ্ভুত ব্যাপার না? তাহলে আমরা সূর্য থেকে কি পাইলাম? বাতাসও পাইলাম, আবার সূর্য থেকে আলোও পাইলাম, সূর্য থেকে তাপও পাইলাম। মজার বিষয়, তাই না? আবার এই সূর্যের তাপের কারণে যে বাষ্পগুলো আকাশে উড়ে যায়, সেটা আবার ঘনীভূত হয়ে আবার মেঘ আকারে আবার পৃথিবীতে নেমে আসে। তাতে কী লাভ হয়? তাতে এই প্রকৃতি অর্থাৎ এই পৃথিবীর গোসল হয়ে যায়। আমরা যেমন প্রতিদিন গোসল করি না, ঠিক যখন বৃষ্টি হয় তখন কিন্তু পৃথিবীর গোসল হয়ে যায়। এই পৃথিবীতে যে সমস্ত লবণাক্ত অংশ থাকে বা লুনা পানি থাকে, সেগুলো ধুয়ে মুছে সমস্ত সাগরে চলে যায়। বোঝা গেছে? এটা একটা বিশাল ব্যাপার। যেহেতু পৃথিবীর গোসলটা এটা একটা অকল্পনীয় একটা বিষয়, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তাহলে আমরা দেখলাম যে সূর্যের প্রভাবের কারণে বাতাসের সৃষ্টি হয়, সূর্যের কারণে তাপের সৃষ্টি হয়, সূর্যের কারণে আলোর সৃষ্টি হয়, সূর্যের কারণে মেঘের সৃষ্টি হয়। এমনকি সূর্যের এই তাপের প্রভাবে এই যে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতু, আর 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে 12টা ঋতুর যে 6 ঋতুর 12 যে পরিবর্তন, এগুলো সব কিছু এই সূর্যের কারণেই ঘটে থাকে। অদ্ভুত ব্যাপার, তাই না? কিন্তু আমরা সাধারণ জ্ঞানে এগুলো বুঝতে পারি না। এখন আসেন, এই যে বাতাস, এই বাতাসটা এক প্রকার শক্তি, তাপও এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি, মেঘ বৃষ্টি এগুলো এক প্রকার শক্তি। শুধু শক্তি 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 আর শক্তির খেলা। এটা ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকবে না, কারণ আমাদের পাত্র এত ছোট যে এই পাত্রে যেমন শিশির বিন্দু আর সাগর। শিশির বিন্দু হচ্ছে কি ক্ষুদ্রতম একটা পানির কণা, আর সাগর হচ্ছে সীমাহীন অপরিসীম, তাই না? এটা তো এই ক্ষুদ্র একটা কণা একটু তাপ লাগলেই এটা বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, কিন্তু সাগরের পানি কখনোই ফুরানোর নয়। তো ঠিক ওরকমটি সৃষ্টিকর্তা হচ্ছে বিশাল মহান। তো সেই অসীমকে জানা এই ক্ষুদ্র জ্ঞানে বেশ কষ্টসাধ্য ব্যাপার, কখনোই সম্ভব হবে না। তবে তার সৃষ্টি অর্থাৎ সৃষ্টির সম্পর্কে চিন্তা করা যাবে না, সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করার দরকার নয়, সৃষ্টির সম্পর্কে চিন্তা করতে বলছে। বোঝা গেছে বিষয়টা? এবার আমরা আসি, মনে করেন যে এই যে সূর্যের কারণে প্রথমে যে বাতাসের সৃষ্টি হয়, তো এই বাতাসটাকে কাজে লাগিয়ে অর্থাৎ প্রোপেলার ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। জানেন তো, বিদ্যুৎ তো চেনেন। তাহলে সূর্যের যে বাতাস
সৃষ্টি হয়, বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং ওই বিদ্যুৎ শক্তিকে আবার অসংখ্য অসংখ্য শক্তিতে পরিণত করা যায়, অন্য কাজে ব্যবহার করা যায়। গেল সূর্যের বাতাসের ক্ষমতা গেল। তাপ, সূর্যের যে তাপ, এই তাপকেও কাজে লাগায় বিদ্যুৎ উৎপন্ন করা যায়, বিজ্ঞানী করছে। এখন দেখবেন গ্রামগঞ্জে যাবেন, দেখবেন সেখানে সোলার বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, তাই না, ঘরে ঘরে সোলার প্যানেল লাগানো। সেই সোলার প্যানেল থেকে অর্থাৎ সূর্যের তাপের থেকে আবার বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে। মজার বিষয় না? আচ্ছা গেল। এবার আসেন, এই সূর্যের তাপের কারণে যখন বাষ্প হয়, বাষ্প ঘনীভূত হয়ে যখন আবার মেঘের সৃষ্টি হয়, এই মেঘের পানি থেকে আবার বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আপনারা জানেন, তাই না, যে যেমন কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প বা পৃথিবীর আরও বহু বহু জায়গায় এই পানির শক্তি কাজে লাগে। যেমন ভারতের, তাই না, অনেকগুলো আছে, বিদ্যুৎ প্রকল্প আছে, পৃথিবীময় সর্বত্রই এই বিদ্যুৎ প্রকল্প আছে, এই পানি থেকেও বিদ্যুৎ করা যায়। আবার আপনারা জানেন যে এই যে খনিতে যে সমস্ত বস্তু আমরা পাই, মনে করেন যে পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভ্যাজলিন, এগুলো আসলে একটা কারখানা থেকেই, একটা খনি থেকেই মানুষে আবিষ্কার করে, পরে এটা আপনার মেশিনের মাধ্যমে রিফাইনিং করে ক্লাসিফিকেশন করা হয় বা শ্রেণীভেদ করা হয়। বোঝা গেছে বিষয়টা? যেটার মান ভালো সেটা দিয়ে বিমান চালায়, যেটার মান একটু কম সেটা দিয়ে মোটরসাইকেল চালায়, তার চেয়ে একটু কম মান যেটা সেটা দিয়ে আপনার গাড়ি চালায়, গাড়ির ইঞ্জিন চালায়, আর সবচেয়ে নিম্ন শ্রেণী যেটা আছে সেটা দিয়ে বাতি চালায়, জ্বালায়, প্লেন চালায় বা বিমান চালায়, তারপরে মোটর সাইকেল চালায়, তারপরে গাড়ি চালায়, বাতি জ্বালায়, সবই জ্বালায়, সব কিছু কাজে লাগে, কোনো কিছুই অনর্থক নয়, সব শক্তির খেলা। এই যে আমরা, এই যে আমাদের মানব দেহ, আমরা যে খাই, প্রতিদিন আমরা খাই না, এই খাওয়াটা, এই খাদ্যগুলো, এই খাদ্য কিন্তু এক ধরনের চার্জ তৈরি হয়, এক ধরনের শক্তি তৈরি হয়। আমরা যখন খাই, খাওয়ার পরে ওই খাদ্যটাকেই আবার মানে রাসায়নিক শক্তিতে পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়, ফলে আমাদের দেহ চলে। আবার যদি আমরা না খাই, দেখবেন যে শরীর আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, শরীরে পুষ্টির অভাব। তো আপনি ডাক্তারের কাছে গেলেন, তারপর যে আপনার শরীরে তো শেষ করে ফেলাইছেন, আপনি তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, ঘুমও ঠিকমতো ঘুমান না, নানান টেনশনে আছেন, এই সমস্ত বাদ দিতে হবে, টেনশন বাদ দিতে হবে, ঘুমাইতে হবে। তারপর বললো কীভাবে ঘুমাবো? দেখেন, হ্যাঁ, বিএনপি সরকার ক্ষমতা আসার পরই, হ্যাঁ, যত আওয়ামী লীগের নেতা ছিল সবাই ধরে ধরে জেলে ঢোকাচ্ছে। এটা কি ঠিক? ঘটনা সত্যি। পুলিশরা বলছে, পুলিশ যত লীগের নেতা আছে এটা তো ধরে ধরে কী করতেছে, জেলে ঢোকাচ্ছে। প্রতিদিন 1000, 1500, হ্যাঁ, লাখ লাখ কর্মী। এর মধ্যে আবার ভালো লোকও ঢুকে গেছে, নিষ্পাপ নিরীহ মানুষ, তাদেরকেও জেলে ঢুকাচ্ছে। তো এর গজব নাজিল হবে খুব তাড়াতাড়ি, কোনো সন্দেহ নাই, ধ্বংস হয়ে যাবে। এরা শান্তিতে ঘুমাতে পারবে না, কেউ না। এটা প্রকৃতির বিধান, প্রকৃতির পক্ষ থেকেই তারা ধ্বংস হয়ে যাবে। যত বড় নেতা হোক, যত বড় বাগা নেতা হোক, কোনো সমস্যা নেই, ধ্বংস হয়ে যাবে। কারণ এরা অবিবেচক। বেশিরভাগ দেখবেন যে ভদ্র ছেলেরা কিন্তু রাজনীতি করতে যায় না, তারা কর্মনীতি করে, পেটনীতি করে, কিন্তু রাজনীতি করে না। যেমন আমি একজন ভদ্র ছেলে, জানেন তো, তাই না? তো এলো বিষয়। তাহলে যেটা বলছিলাম যে এই সূর্যের যে তাপ, বাতাস, আলো, পেট্রোল, সবই শক্তি। আবার এই পদার্থকে ভাঙলে আপনার এক প্রকার শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি দিয়েও আপনার অন্য শক্তি রূপান্তর করা যায়। তার মানে কি, আমাদের চারিদিকে শুধু শক্তির খেলা, শক্তির খেলা, শক্তির খেলা। বোঝা গেছে? এই বিষয়টা খেয়াল রাখবেন যে এই দিকটা চিন্তা করে আমি যেভাবে বললাম, বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। এমনকি কোরআনেও কিন্তু এর ইঙ্গিত দেওয়া আছে। এটা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে। সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আপনারা দেখাইছিলাম, তাই না? এই যে সূর্যি মামা, এই যে আমার কাছে সূর্যি মামা, তারপরে আছে চাঁদ মামা, তিনটে নিয়ে আমি বসছি। এই দেখেন, এই পৃথিবী, এটা বিশাল ব্যাপার। 7টা স্তর আছে, এক একটা স্তরে এক একভাবে, কোনো স্তরে মেঘ চলে, কোনো স্তরে বিমান চলে, কোনো স্তরে গ্যাস কম বেশি ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী। সেটা নিয়ে অন্য দিনে আলোচনা করব।
আজকে 10 মিনিট হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।